আজ করা আলাপে আলোচনার জন্য রয়েছেন তিনজন সম্মানিত অতিথি, যার মধ্যে দুজন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আর একজন কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন আমাদের সাথে। রয়েছেন এই মুহূর্তে ডক্টর সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, এবং রয়েছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মানসুরা আলম, সংসদ সদস্য বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনাটা আজকে আমরা শুরু করতে চাই। সালেউদ্দিন সিফাত, বেশ কিছুদিন ধরেই এই যে ছাত্র দলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটি হবে এরকম একটা রব ছিল। এখন আমরা দেখলাম যে নরসিংদীতে জেলা ছাত্র দলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে 2 নম্বর সহ সভাপতি পদে স্বামীর নাম অন্তর্ভুক্ত হওয়ার পর আনন্দে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট করেছেন সহসভাপতি স্ত্রী। আমরা বেশিরভাগ সময় দেখি, অনেক সময় কমিটিতে নাম আসার পরে রাজনীতিতে যুক্ত হলে আপনজন অনেক সময় এক ধরনের শঙ্কার প্রকাশ দেখি পরিবারের মানুষের মধ্যে। এই ধারণার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা, যে রাজনৈতিক যে বাস্তবতা, অনেক ধরনের ঘটনা ঘটে, পরিবারগুলো অনেক ধরনের শঙ্কায় থাকে, তো সেখান থেকে কি আমরা বেরিয়ে আসতে পেরেছি বলে আপনার মনে হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা উপবিষ্ট সমালোচক আছেন তাদেরকে আমার সালাম এবং শ্রদ্ধা। আপনি যে পার্টিকুলার ঘটনার কথা বলেছেন সেটা আমি দেখি নাই, তো ফলে এই ব্যাপারে ইন ডিটেলস ডিসকাশন করা আমার জন্য বেশ টাফ। বাট ইন জেনারেল যদি আপনি আমাকে বলেন, তাহলে প্রথমত একটা রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি শঙ্কা অবশ্যই ছিল, বিশেষত 5th অগাস্টের পূর্বে। তো সেই জায়গাটা অবশ্যই আমি মনে করি যে সেই জায়গাটা শঙ্কার জায়গাটা দূরীভূত হয়েছে অনেকাংশেই। রাজনীতি নিয়ে এখন মানুষ এবং তরুণরা, বিশেষত তরুণরা অনেক বেশি উচ্ছ্বসিত। এখন তারা অনেক বেশি, আগে যেখানে তারা খেলাধুলা দেখতো, বাংলাদেশের ক্রিকেট খেলা অবজার্ভ করতো, ক্রিকেটে আমরা হেরে গেলে কান্নাকাটি করতো বাংলাদেশের তরুণরা, আমরাও কান্নাকাটি করতাম। তো এখন দেখা যাচ্ছে যে আপনার ক্রিকেট নিয়ে এখন তরুণদের মাঝে ওই ধরনের কোনো উন্মাদনা নাই, বরং তারা দেখা যাচ্ছে যে সংসদে কে কী বলছে, সংসদে কোন নেতা কী বলছে, সালাউদ্দিন আহমেদ কী বলছে, কিংবা জামায়াতের আহমেদ কী বলছে, কিংবা নাহিদ ইসলাম কী বলছে, সেগুলো নিয়ে তাদের মাঝে এক ধরনের ডিসকাশন চলছে। তো ফলে দেশে যে এক ধরনের রাজনৈতিক অভিমুখ তৈরি হয়েছে এবং রাজনৈতিক একটা সচেতনতা তৈরি হয়েছে এবং সেখানে যে প্রত্যেকে পার্টিসিপেট করছে, ইটস এ ভেরি গুড সাইন। আমি বলবো যে শঙ্কার জায়গাটা অনেকাংশে দূরীভূত হয়েছে। বাট অন দি আদার হ্যান্ড আরেকটা বিপরীত দিকও আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ মত প্রকাশ করার কারণে বর্তমান সরকারের অধীনেও আমরা দেখতে পাচ্ছি যে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে কার্টুন প্রচারের অভিযোগে, মানে একটা এআই জেনারেটেড কার্টুন শেয়ার দিয়েছেন কোনো একটা ইস্যুতে, চিফ হুইপের কথাকে কেন্দ্র করে। তারপরে আমরা দেখলাম যে তাকে পুলিশ গ্রেপ্তার করলো এবং এমন ধারায়, এমন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, এমন আইনে গ্রেপ্তার দেখানো হলো যে আইনে আসলে তার গ্রেপ্তার করারই কোনো আইন নাই, তার গ্রেপ্তার করাটাই বেআইনি, সে আইনেই তিনি গ্রেপ্তার করলেন পুলিশ। তো ফলে এই আবার একটা টেনশন, শঙ্কা, আশঙ্কা, ভীতি, এই জায়গাটা তো আবার আছেও। এবং আপনি দেখবেন যে বর্তমানে ছাত্র দলেরও কমিটি সংক্রান্ত আবার সংঘাতও আছে। কক্সবাজারেও দেখলাম যে কমিটি সংক্রান্ত একটা সংঘাতও দেখা গেল, যেখানে এক কমিটি আরেক কমিটিকে মানছে না, ছাত্র দলের বা একটা কমিটি সেন্ট্রাল থেকে হয়তো পাশ হয়ে আসছে, সেটাকে তারা মানছে না এবং তারা উত্তপ্ত বাক্য বিনিময় করছে। এমনকি সালাউদ্দিন আহমেদ সাহেবকে নিয়েও দেখলাম যে কটু মন্তব্য করেছে। হ্যাঁ, তো এই দিকটাও কিন্তু আবার আছে। আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামের ছোট ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন। এখন এই যে জামাত পরিবারের সন্তান আপনাদের দলে যোগ দিয়েছেন, এটা কি পরিবারতন্ত্রের একটা বিষয় বলে আপনি মনে করছেন? পরিবারতন্ত্রের সাথে কি সম্পর্ক? মানে পরিবারতন্ত্রের যে সংজ্ঞা, মানে পরিবারতন্ত্রের সংজ্ঞাটা কি? আপনি ধরেন আপনার নেতা, সে পরিবারের, যে পরিবারের পরবর্তীতে তার যে সন্তান, সেও আবারও একই দলের নেতা হচ্ছে। এখন কেউ যদি, অনেকেই তো এনসিপিতে তো অনেকেই যুক্ত হচ্ছে, শুধুমাত্র যে জামাত পরিবার থেকে আসে তা তো না। এনসিপিতে তো বিএনপির ঘরানার লোকও যুক্ত হয়েছে, ইসাক সরকারের মতো, মানে যারা সবসময় যে অভিযোগটা আসে যে আওয়ামী লীগকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে যে তারা পরিবারতন্ত্রকে অনেক বেশি উৎসাহিত করে। এখানে পরিবারতন্ত্র কি আছে? মানে জামাত এবং এনসিপি যেহেতু একসাথে যুক্ত আছে এবং জামাত পরিবারের সন্তান আপনাদের এই দলে যোগ দেওয়ার সাথে জামাতের পরিবারের সন্তান যোগ দিলে সেটা পরিবারতন্ত্র হয় কিনা? মানে পরিবারতন্ত্র মানে কি? আমি তো আসলে সংজ্ঞায়ন এখন আমি গোল তালগোল পাকাই ফেলতেছি। মানে হোয়াট ইজ পরিবারতন্ত্র আর এটার সাথে পরিবারতন্ত্রের কি কানেকশন? আচ্ছা, ধরেন আমি এখন রাজনীতি করি, তো ধরেন ভবিষ্যতে আমার যদি কোনো সন্তান আসে এবং সে যদি কোনো একটা রাজনীতি দলে যুক্ত, এটা কি পরিবারতন্ত্র? পরিবারতন্ত্রের সংজ্ঞা তো এটা না। পরিবারতন্ত্র আপনি তাকে মেরিট বেসিসে আপনি তাকে করলেন না, মানে প্লেস করলেন না, প্লেসমেন্ট করলেন না। তো মেরিট বেসিসে প্লেসমেন্ট না করে আপনি তার পারিবারিক যে লিগাসি
তার যে মানে বংশীয় যে ধারা সেটা অনুযায়ী তাকে আপনি মূল্যায়ন করলেন, তার লেগাসি, তার মেরিট আপনি দেখলেন না, মেরিটোক্রেসির বিচার করলেন না, সেটাকে আপনি পরিবারতন্ত্র বলতে পারেন। এখানে এখন কোনো একজন নেতা ছেলে এসে যদি তার মতো করে তার যোগ্যতা দিয়ে সে যদি কোনো জায়গায় যুক্ত হয়, এমন কিছু যদি বিএনপিতেও যুক্ত হয় বা জামাতেও যুক্ত হয়, এটাকে তো আমি পরিবারতন্ত্র বলতে পারি। আচ্ছা, এই যে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, তার কথা যে বলছিলাম, তিনি কোন যোগ্যতায় আসলে জায়গা করে নিয়েছেন, এটা যদি একটু ব্যাখ্যা করেন। সে কি কোনো পার্টিতে যুক্ত হতে পারবে না? ধরেন ফর এক্সাম্পল সে পারবে, আপনি বলছেন যে এখন দেখুন সে যদি তার রাজনৈতিক যোগ্যতা সে আসছে, এখন তার রাজনীতি করতে মন চাচ্ছে, সে কোনো একটা পার্টিতে যুক্ত হলো, এটা পরিবারতন্ত্র কিভাবে? মানে আই জাস্ট ওয়ান্ট টু নো, এন্ড আপনি যদি আমাকে এক্সপ্লেইন করেন আমি খুব উপকৃত হব। না, আমি ওটা আপনি এক্সপ্লেইন করলে আমি উপকৃত না, হব। এখন এটা তো ক্লেম আপনি করছেন, এটা তো ক্লেম আপনি করছেন। আমার রাজনৈতিক দল, আমার ক্রাইটেরিয়া আছে না, মানে আপনি তো ক্লেম করলেন যে এটা পরিবারতন্ত্র, মানে হাউ ইজ ইট পরিবারতন্ত্র, এটা আমি বুঝতে চাচ্ছি। মানে পরিবারতন্ত্রের সংজ্ঞায়নের মধ্যেই তো পড়তেছে না। ঠিক আছে, এখন আমার রাজনৈতিক দলে তো কেউ চাইলে যুক্ত হতে পারে। বলেন যে কোন যোগ্যতার ভিত্তিতে আপনারা আসলে আমরা রাজনৈতিক দলে, সে একটা সদস্য হিসেবে বাছাই করে সে ধরেন অ্যাক্টিভিস্ট, সে দলের সদস্য ফর্ম যদি পূরণ করে, সে যদি অ্যাক্টিভিজম করে, সে যদি মনে করে যে এনসিপি রাজনীতি ভালো, সে যদি মনে করে এনসিপির মতাদর্শের সাথে সে একমত, সে যুক্ত হতে পারে। এখন এখানে পরিবারতন্ত্র কোত্থেকে আসলো? কালকে যদি বিএনপির একজন যুক্ত হয় তাহলে কি আমি এটার পরিবারতন্ত্র বলবো নাকি? মানে পরিবারতন্ত্রের কমপ্লিট কনসেপ্টই তো আলাদা, এটার সাথে পরিবারতন্ত্রের কনসেপ্ট কিভাবে যাচ্ছে আমি আই জাস্ট ডোন্ট গেট ইট। আচ্ছা, সালেউদ্দিন সিফাত, আবার আসবো আপনার কাছে। ডক্টর সাজেদুল হক রুবেল, আপনি এতে পরিবারতন্ত্রের কোনো প্রভাব দেখতে পারেন কিনা, সেই সাথে আরেকটি প্রসঙ্গে আসবো, যদি এখানে আপনার মতামতটা ব্যাখ্যা করেন। আসলে পরিবারতন্ত্রের যে বিষয়টা আমরা বাংলাদেশে দেখে এসেছি, হ্যাঁ, বড় বড় রাজনৈতিক দলে বা উপমহাদেশেও দেখেছি আর কি, ভারতে কংগ্রেসকে দেখেছি, আমরা বাংলাদেশে এখন বিএনপিকেও দেখছি, আমরা আওয়ামী লীগকেও দেখেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু পরিবারতন্ত্রের ব্যাপার, বা ইভেন কি আমরা এমপি ইলেকশনের ক্ষেত্রে পরিবারতন্ত্র দেখি, ইভেন কি যে নারী সংরক্ষিত আসনে যে প্রস্তাবনা হচ্ছে সেখানে আমরা পরিবারতন্ত্র দেখি। এমনকি ওই যে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে কমিটি গঠিত হয় ওইখানেও কিন্তু আমরা পরিবারতন্ত্র দেখি আর কি। পরিবারতন্ত্রটা হচ্ছে একটা নেপোটিজম, যে আপনার হচ্ছে যোগ্যতা নাই, আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আপনার স্রেফ হচ্ছে আপনি তার রক্তের মানুষ, এই জন্য আপনি প্রমোট হচ্ছেন, এই জন্য আপনি নমিনেশন পাচ্ছেন, এই জন্য আপনার দলের পদ পাচ্ছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে যাকে না হয়েছে তার সম্পর্কে আমি আসলে কিচ্ছু জানি না, ঠিক আছে, খবরটা আসলে আমি আপনার কাছ থেকে পেলাম আর কি। তাকে নিয়ে ওরা কোথায় রেখেছে তাও জানি না, ওরা কি ডাইরেক্ট ওদের কেন্দ্রীয় কমিটি নিয়েছে? যদি কেন্দ্রীয় কমিটি না নেয়, যদি সাধারণ সদস্য পদ দেয়, তাহলে খুব স্বাভাবিক একটা বিষয়। তো এই ক্ষেত্রে হচ্ছে, আর এনসিপির তো নিশ্চয়ই হচ্ছে গিয়ে সদস্য পদের ক্ষেত্রে একটা বামপন্থী রাজনৈতিক দল, ইভেন কি জামাতের যেমন হচ্ছে কতগুলো ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরি পার হয়ে আসতে হয়, এনসিপি সেই ধরনের হয়তো ক্যাটাগরি সেট আপ করে নাই আর কি, তার গঠনতন্ত্র সেভাবে করে তারা তৈরিও করে নেয়। ফলে আমার মনে হয় না একজন সদস্য পদ পাইলেই যে সে নেপোটিজমের অভিযোগ তার বিরুদ্ধে আসবে, হ্যাঁ, পরিবারতন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে আসবে, ব্যাপারটা তা না আর কি। এটা আমি এভাবে দেখছি না। আচ্ছা, অন্য প্রসঙ্গে আসছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। এখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তো বলেছেন যে অন্যান্য দেশের চুক্তি পাশে নিয়ে বাংলাদেশেরটা পড়লে ভালো করে বোঝা যাবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ, যেসব দেশ বাণিজ্য চুক্তি করেছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের চুক্তি তুলনা করার তিনি পরামর্শ দিয়েছেন। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়ার নাম তিনি উল্লেখ করেছেন। আপনারা কি অন্যান্য দেশের সাথে চুক্তিটা কম্পেয়ার করে দেখেছিলেন? আসলে কি কি পার্থক্য চোখে পড়ে? আচ্ছা, খুবই চমৎকার বিষয়। আমার তো অন্য কোনো দেশের সাথে দেখা দরকার নাই, আমার বাংলাদেশের সাথে দেখা দরকার। ঠিক আছে, আমার বাংলাদেশের সাথে দেখা দরকার। আমার যে একটা বাণিজ্য করবার স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা আমার চলে গেছে। এখন বিষয় হইতেছে যে এক সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ আজকে ধরেন ভারত দখল করত, কালকে ধরেন ইন্দোনেশিয়া দখল করত, পরশু ধরেন সে থাইল্যান্ড দখল করত, তারপর সে সিঙ্গাপুর দখল করত, মালয়েশিয়া দখল করত। তো আমিও তখন সেই রেফারেন্স দেবো, আরে তোমরা খালি চিন্তা করতেছো সিরাজউদ্দৌলা হেরে গেছে, ওই যে দেখো এখানে টিপু সুলতান হেরে গেছে, ওই যে দেখো এখানে মালয়েশিয়া হেরে গেছে, ওই যে দেখো সিঙ্গাপুরে ব্রিটিশ শাসন চলে, ওই যে দেখো ইন্দোনেশিয়ার ডাচ শাসন চলে। এই সমস্ত দেখার রেফারেন্স দেখা কি তখন আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে কি মাথায় তুলে রাখতাম? মাথায় আমি তুলে রাখবো না। মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীর উপরে সে একটা অমানবিক শক্তি হিসেবে চেপে বসছে। আমাদের মতো দেশগুলোকে হচ্ছে ছলে বলে কষে চুক্তির মধ্যে নিয়ে আসে, আর যারা মাথা শির দ্বারা সোজা করে থাকে তাদের উপর আক্রমণ চালায়, যেমন ইরানে আক্রমণ চালায়, যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ফলে এই সমস্ত রেফারেন্স দেখায় কোনো সুযোগ এবং সুবিধা নাই, কোনো সুযোগ এবং সুবিধা নাই। আমি কিসের কারণে এই ঘোর সংকটের মধ্যে আমাকে হচ্ছে গিয়ে বোয়িং বিমান কিনতে হবে?
এই 35,000 কোটি খরচ করে, কেন আমাকে এটা কিনতে হবে? আচ্ছা, আমাকে কেন হচ্ছে গিয়ে আমেরিকার কাছ থেকে গম কিনতে হবে? আমি যে গম হলো অনেক কম টাকায় ইউক্রেনের কাছ থেকে পাবো, আমাকে কেন বেশি টাকায় বোতাম কিনতে হবে আমেরিকার কাছ থেকে? কেন বেশি টাকায় আমাকে সুতা কিনতে হবে? আমি যে দেশে কম পাবো সেই দেশে কিনার দরকার। এবং এই জায়গায় এই যে পাগল ভদ্রলোক এবং তিনি ট্রাম্প, আরেকটু এই যুক্ত জায়গায় করবো। ট্রাম্প যে এই চুক্তিটা তো রেসিপ্রোকাল ট্যাক্সের হ্যাঁ, চুক্তি, হ্যাঁ। এই রেসিপ্রোকাল ট্যাক্সটাই সেই দেশের উচ্চ আদালত বাতিল করে দিচ্ছে। এবং এই চুক্তি নিয়ে আরেক প্রশ্নের জবাবে খলিলুর রহমান কিন্তু বলেছেন যে আলোচনাটা এভাবে হওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র সব দেশকে বলছে যে তোমাদেরকে রেসিপ্রোকাল ট্যারিফ 39 বা 37%, অন্যান্য সব দেশ নেগোশিয়েট করেছে, কেউ 20 পেয়েছে, যেমন ভিয়েতনাম, আমরা 19 পেয়েছি। এখন কে কি সবারই এগ্রিমেন্টগুলো আসলে পাবলিক স্পেসে পাওয়া যাচ্ছে, আমরা কি অনেকখানি এগিয়ে রয়েছি কিনা রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়ে? প্রথম কথা কি, খলিলুর রহমান সাহেবরা একটা চিটিং করেছিল আমাদের সাথে। তারা বলেছিল কি, এটা গোপন বাণিজ্য চুক্তি। হ্যাঁ, এমনকি আমার মনে আছে, আপনার অনুষ্ঠান না হলে অন্য কোনো অনুষ্ঠানে আমি যখন এটা বলতেছিলাম কিসের গোপন, কেন গোপন থাকবে, তখন আমাকে হচ্ছে গিয়ে আমার সম্মানিত একজন সহ আলোচক, তার নাম বলবো না, তাকে পেলে আমার এখন খুব বলতে ইচ্ছা হবে, সে বলছে এখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, কারণ এখানে বাংলাদেশের স্বার্থের ব্যাপার এই আছে। সাথেই বলেছিলেন। আপনি চাচ্ছেন, হ্যাঁ এর সাথে আমাকে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের এই সিকিউরিটিটা ফাঁস করে দিতে, হ্যাঁ অন্য দেশের পারপাস সার্ভ করতে চাচ্ছেন, এইভাবে করে আমাকে অভিযুক্ত করছিল। কিন্তু আমি যখন ভাই এটা পড়লাম, আপনারা যখন এটা পড়বেন তখন দেখবেন এটার মানে লাইনে লাইনে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এটা। এটাখানে সবার আগে বাংলাদেশ এই চুক্তিতে প্রতিফলিত হয় না। এই চুক্তিতে একটাই কথা প্রতিফলিত, যে ট্রাম্প বলেছিল না আমেরিকা ফার্স্ট বা মেক আমেরিকা গ্রেট এগেইন, ঠিক তেমনি একটি বিষয়। ঠিক আছে, এখানে তারা করে বসেছে। এখন বলা আছে বাংলাদেশের ক্ষেত্রে শ্যাল গতবার বলা আছে, এর চেয়ে ভিয়েতনামে শ্যাল বেশি বলা আছে। এরকম তো কথা উদাহরণ দিলে হবে না আর কি। ঠিক আছে, এরকম উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, ব্রিটিশরা আমেরিকা দখল করার পর সেখানকার আদিবাসীদের পুরো হত্যা করে ফেলছে, এবং বারবার যে পুরো হত্যা করে reciprocal ফেলছে। tariff এর এখন কথা ওই উদাহরণ বলছেন। দেখে বলবো যে ব্রিটিশরা তো খুব ভালো ছিল ভারতবর্ষে, ওরা তো হচ্ছে বাঙালিদেরকে নিধনই করে নাই, এই রেড ইন্ডিয়ানদের তো নিধন করেছে। এরকম উদাহরণ দেখালে তো হবে না। ঠিক আছে, এরকম উদাহরণ দেখালে হবে না। এটা একটা সিম্পলি এটা আমেরিকান সাম্রাজ্যবাদ, একটা আধিপত্যের দালালি ছাড়া আর কিছুই না। এবং আমি দেখছি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বলতেছেন টেলিভিশনে, আমি স্ক্রল করলাম কিছুক্ষণ আগে, যে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে আতঙ্কিত, বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমি উল্টা বলতে চাই আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, যে বাণিজ্য মন্ত্রী আপনারা আতঙ্কিত হয়েন না আমেরিকাকে দেখে, আপনারা আতঙ্ক থেকে বেরিয়ে আসেন, নির্মোহভাবে এটাকে পর্যবেক্ষণ করেন, সংসদে আলোচনা করেন এবং এটাকে প্রয়োজনে মালয়েশিয়ার মতো এটা বাতিল করে দেন। আপনি অন্য দেশকে দেখাচ্ছেন, ইন্দোনেশিয়াকে দেখাচ্ছেন, আমি আপনাকে মালয়েশিয়ায় দেখাইলাম, মালয়েশিয়া বাতিল করে দিছে, বাতিল করে দেন। এটার কোনো ভিত্তিই নাই। এর রেসিপ্রোকাল ট্যাক্সের কথা আমেরিকান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। তারা অবশ্য বলছেন আপনারা ইন্দোনেশিয়ার বেরিয়ে আসেন। চুক্তিতেও 231টি শ্যাল রয়েছে। হ্যাঁ, এমন কথা বাংলাদেশে বলছেন। 134টা, ওখানে 231। আমি খুব আনন্দিত, আমার হচ্ছে আমার 97টা শ্যাল কম আছে। আমি এই জন্য খুব আনন্দিত। ঠিক আছে, ও 97টা বেশি, আমার 97টা। আমি এই আনন্দে হচ্ছে আমি এখন ঢোল বাজাবো আর কি। ঠিক আছে, তো আমি ঢোল বাজাতে পারলাম না। আর আমি আতঙ্কিত না, আমরা আতঙ্কিত না। বাণিজ্য মন্ত্রী শুনে রাখুন, বাংলাদেশের মানুষ আতঙ্কিত না, বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ, বিক্ষুব্ধ এবং আপনাদের দেখে হতাশ। আপনারা এখনও নতজন পররাষ্ট্রনীতি নিয়েই রয়েছেন। কেউ দিল্লির পদলেহন করে, কেউ ওয়াশিংটনের পদলেহন করে, সে দুটোই বিদেশ, দুটোই বাংলাদেশ স্বার্থের বিরুদ্ধে। জি, ধন্যবাদ ডক্টর সাজিদুল হক রুবেল। সালেউদ্দিন সিফাত, আমরা এই যে আপনাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেখানে অন্য প্রসঙ্গে আসছি, ছাত্রদল ঘোষিত জেলা মহানগর কমিটিতে ঠাঁই পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, অছাত্র এবং বিবাহিতরা। এটি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। এ নিয়ে বিভিন্ন জেলায় সংঘাত ও সংঘর্ষের বেশ কিছু ঘটনাও চোখে পড়েছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ঝাড়ু মিছিল করেন বঞ্চিতরা। এতে কমপক্ষে 10 জনের মতো আহত হয়েছেন। এখন এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজের 22 সদস্যের কমিটিতে 8 জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছেন, এমন অভিযোগ করছেন সংগঠনের নেতাকর্মীরা। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ছাত্রলীগের কর্মীরা যে যোগ দিচ্ছেন ছাত্র দলে, বিষয়টি রাজনীতির জন্য কেমন? একটা জিনিস হচ্ছে, প্রথমত এই বিষয়টা আলাপে আসা প্রয়োজন যে ছাত্র দলের নিজেদের কমিটির অন্তর্কোণ দলে দেখা যাচ্ছে
জনদুর্ভোগ নেমে আসছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় আগুন জ্বালিয়ে কিংবা রাস্তায় বিক্ষোভ করা হচ্ছে। তো যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বারবার বলছেন যে হ্যাঁ, তো রাস্তায় কিছু করা যাবে না, জনদুর্ভোগ করা যাবে না। তো আজকে দেখা যাচ্ছে যে ওনাদের পার্টির লোকজন এগুলো করছে। তো ওনাদের কী ব্যবস্থা আমরা জানি না। তো আরেকটা বিষয়, আপনি যে এই বিষয়ে ইঙ্গিত করছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেউ কেউ যুক্ত হয়েছে বা পদধারী নেতা যুক্ত হয়েছে, আমি এখানে বলবো যে তাদের আসলে রোল কী ছিল ইন 2024 আপরাইজিং, এটাও দেখা উচিত। তাদের কারো যদি রোল থাকে যে তারা অভ্যুত্থানের বিরোধী অবস্থান গ্রহণ করেছে, ছাত্র জনতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে এবং তারা আপনার ইতিপূর্বে ফৌজদারি অপরাধের সাথে জড়িত, তবে সেক্ষেত্রে ছাত্রদলকে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা যদি মনে করে যে তারা ছাত্রলীগকে এভাবে যারা হচ্ছে কি আপনার অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল তাদেরকে যদি তারা পুনর্বাসন করবে বলে তারা মনে করে, তাহলে সেটা অবশ্যই জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা ঠিকভাবে দেখবে না। আচ্ছা, আর ছাত্রদলের এই যে কমিটিতে ছাত্রলীগের নেতারা যে পদ নিচ্ছেন, ধরেন এখনো তো গণ অভ্যুত্থানের পর তাদের বিষয়গুলো সামনে আসেনি এবং জনগণের সামনে তাদের কার কি রোল ছিল সেগুলো নিয়ে হয়তো এখনো আলাপ এবং তার পরবর্তী পদক্ষেপ সেগুলো নেওয়া হয়নি। তারপরে যে পদগুলো নেওয়া হচ্ছে এটাকে আপনি অনৈতিক বলে মনে করেন কিনা এই মুহূর্তে, যেহেতু ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ? না, এখানে তো আমি আসলে স্পেসিফিক আপনাকে বলতে হবে আর কি। স্পেসিফিক বললে আমি আপনার অনৈতিক অপরাধ বা হচ্ছে গিয়ে ঠিক হচ্ছে না এটা বলা আমার জন্য সাজে আর কি। আদারওয়াইজ স্পেসিফিক্যালি যদি বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজের 22 সদস্যের কমিটিতে 8 জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছে। স্পেসিফিক বলতে বোঝাতে চাচ্ছি যে ওই 8 জন বলতে কারা, ধরেন তাদের সংশ্লিষ্টতা কি। ধরেন এমন আবার অনেকেই আছে যে যারা ধরেন 2000 হয়তো দেখা গেছে যে 18 সালে 19 সালে হয়তো সে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, পরে আবার দেখা গেছে যে আমি যে এটা মানসুরাপাড়া ভালো বলতে পারবেন, ওনারা যেহেতু ওনাদের দলের সাথে কানেক্টেড। বাট আমি বলছি যে এখানে সিনারি অনেকগুলো হইতে পারে আর কি। বাট এটা তৃণমূলে এটা বেশ প্রসিদ্ধ যে 2026-এ যে নির্বাচনের সময় সেখানে দেখা গেছে যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের লোকজন তারা বলেছে যে এখানে এদেরকে এনসিপি বা জামায়াত জোটকে ভোট দেওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা তারা ওখানে বলেছে। আবার ভোট বর্জনের কথাও আসছে অনেক কিছু। তো ফলে এটা স্পেসিফিকলি আমার পক্ষে বলা বেশ টাফ, যেহেতু এটা ছাত্রদল করেছে, ছাত্রদলের দিকে অভিযোগের তীরটা আছে। আপা যেহেতু আছেন তাকে জিজ্ঞেস করলে ভালো আনসার করতে পারবেন। আচ্ছা, আপনার কাছে আসছি। মানসুর আলম যুক্ত হয়েছেন আমাদের সাথে, সংসদ সদস্য, বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল। স্বাগত আপনাকে কড়া আলাপে। আমরা আলোচনা করছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের 22 সদস্যের কমিটিতে 8 জন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী সাবেক নেতা রয়েছে, এমন অভিযোগ করেছে সংগঠনের নেতাকর্মীরা। এখন আপনি যদি বলেন যে এই যে ছাত্রলীগ নেতাদের পদ পাওয়ার যে অভিযোগটি আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? যে অভিযোগ ওঠার পরও কয়েকজনের নাম প্রত্যাহার করা হয়েছে, এসব কি ভুলে হচ্ছে নাকি বা আসলে ইচ্ছাকৃতভাবে ছাত্র দলে পদ পাচ্ছে ছাত্রলীগের নেতারা? দেখুন, আমি একটা জিনিস মনে করি যে যারা অপরাধের সাথে যুক্ত ছিল তারা কিন্তু অনেকেই এখানে নেই, আর দেশের মধ্যে নেই, মানে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ। তো সেই প্রেক্ষিতে যারা তাদেরকে পদায়ন করা হয় তারা দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে জুলাইয়ের সাথে সম্পৃক্ত ছিল বিভিন্নভাবে। আমরা বিভিন্ন পার্টির মতো দেখবেন যারা পূর্বে ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিল কিন্তু পরবর্তীতে জুলাই দিয়ে তারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে কিন্তু আবার নতুন করে রাজনীতি শুরু করেছে। তো সেই প্রেক্ষিতে কিন্তু যখন একটা ছেলে রাজনীতি করতে আসার পরে তখন তার পূর্ববর্তী ইতিহাস অনেক সময় দেখা যায় যে সে ছাত্রলীগের সাথে গেস্ট রুম, গণরুমের যে কোনো পরিস্থিতির প্রেক্ষিতে হোক সে যুক্ত হয়তো ছিল, কিন্তু তেমন কোনো ঝামেলা বা কারো গায়ে হাত তোলা বা কোনো ধরনের বড় ধরনের অপরাধের সাথে সংযুক্ত ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু সাংগঠনিক পদের ব্যাপারে কিছু শর্ত শিথিল করা হয়। তো সেই রকম কিছু কিনা ময়মনসিংহের বিষয়টা আমি পুরোটা জানি না, যেহেতু অভিযোগ উঠেছে এবং সেটি নেতাদের দায়িত্ব, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা সেটি অবশ্যই বুঝে শুনে তারা দায়িত্ব ব্যবস্থা নেবেন যে তারা কি আসলেই এমনভাবে যুক্ত যে তাদেরকে আসলে কোনো রকমে রাখা যায় না এবং রাখাটা একটা ভুল হয়েছে কিনা, অথবা তারা পূর্বে যুক্ত থাকলেও কিন্তু বর্তমানে তারা সেভাবে সে ধরনের কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না এবং তাদের রাজনীতির অধিকার। বললাম যে কয়েকজনের নাম প্রত্যাহার করা হয়েছে, তার মানে কি এটা আপনারা ভুল স্বীকার করে নিচ্ছেন যে না, এটা সবসময় ভুল হয়ে গিয়েছিল এমন কিছু? পরিস্থিতির উপর নির্ভর করে যদি দাবিটি, এবং এখানে তো সাংগঠনিক সিদ্ধান্ত, তো এখানে যারা নেতাকর্মী যারা উপস্থিত আছেন তাদের দাবি দেওয়া, তাদের দীর্ঘদিনের যারা রাজনীতি করেন বিশেষ করে তাদের চিন্তা চেতনা দাবি দেওয়া কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ, মানে তাদের সেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি। তো এই জায়গা থেকে
প্রাথমিকভাবে হলেও সাময়িকভাবে হলেও তাদেরকে অব্যাহতি দেওয়ার এটা কারণ থাকতে পারে যে একটা হয়তো পরিস্থিতি শান্ত করা, অথবা আসলে সেরকম কোনো তদন্তের মাধ্যমে তারা পেয়েছেন কিনা সেটি পরবর্তীতে বোঝা যাবে। আচ্ছা, রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে পদবঞ্চিত এবং পদধারী নেতাকর্মীদের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। কিছুক্ষণ আগে সালাউদ্দিন সিফাতও বলছিলেন যে তৃণমূল নেতাকর্মীদের এই যে মতামতের প্রতিফলন আমরা দেখছি বাইরে, এই অসন্তোষের যে সৃষ্টি, এটি আসলে কাম্য কিনা? দেখুন, এটি কারোরই কাম্য না কোনো ধরনের ভায়োলেন্স বা কোনো ধরনের অসন্তোষ। সেটা শুধু ছাত্রদলের মধ্যে বা শুধু বিএনপির মধ্যে হচ্ছে এমন না বিষয়টা, সেটি প্রত্যেকটি রাজনৈতিক দলেই কোনো না কোনো অসন্তোষ, কোনো না কোনো অসহিষ্ণুতা ঘটে যখনই পদ পদবি কমিটির বিষয় আসে। কারণ কমিটির বিষয়টি কিন্তু একজন রাজনৈতিক কর্মীর জন্য সেটি একটি স্বপ্ন যে সে তার যোগ্য জায়গায় বা সে কিছু একটা চায় যে আমি এইখানে পদায়িত হব, সেটা সবসময় কাঙ্ক্ষিত হতে নাও পারে। সংগঠনের মতো করে সিদ্ধান্ত নেয়, তো সেই জায়গা থেকে অসন্তোষ হতে পারে, সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের অসহিষ্ণুতার মাধ্যমে ভায়োলেন্স তৈরি হতে পারে। সেগুলোকে অবশ্যই সাংগঠনিক নীতিমালা সহ দেশীয় আইনে সেটিকে কিভাবে সেই সমস্যা থেকে বের হওয়া যায় সেটাকে দেখতে হবে। এটা শুধু মানে ছাত্রদল এরকম করছে বা অন্য কোনো সংগঠন করে না তা না, এটা কিন্তু একটা সমস্যা একটা, এবং সেটা রাজনৈতিক সমস্যা। আমি সেটিকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখতে চাই। আচ্ছা, মাসুর আলম, আরেকটি বিষয় আমি নিয়ে আসতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা মাঝে মাঝে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে বিএনপির এই রাজনীতি তাদের পছন্দ হচ্ছে না, এমন কথাও বলে থাকেন। আসলে তাদের কাউকে ভবিষ্যতে আসলে জাতীয় নাগরিক পার্টিতে আমরা দেখতে পারি এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপনি যদি বলেন। দেখুন, আমি একটা রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে আমি চায়ের স্টলের চাচা ডাকতে চাই না, কিন্তু তার মন্তব্যটি কিন্তু অনেকটা সেই দিকে ইঙ্গিত করে যে হ্যাঁ, গ্রামের স্টলে চাচা বসলেন, অমুক আসলো আমার কাছে, তমুক আসলো আমার সাথে একটা জোটে যোগদান করতে চাই, এগুলো কোনো আলোচনা হতে পারে না। যদি তার সাথে কেউ যোগাযোগ করে থাকেন তিনি সেটা স্পষ্ট করবেন যে হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করেছিল, সে আসতে চাই। মানে কেউ যদি বিএনপিটা করতে না চায় তাহলে সে চলে যাবে। বিএনপি তো কাউকে ধরে রাখছে না যে এখানে থাকতেই হবে আপনাদেরকে। তো এই আলোচনার বাদে আমার মনে হয় যে স্পষ্টতা তার নিজের আনা উচিত যে কেউ আসতে চাচ্ছে, কারণ যারা যারা আসতে চাচ্ছে তাদেরকে তো তারা নিচ্ছেন, তাদের সাথে তারা রাজনীতি করছে, তাদের নিয়ে তো আমাদের কোনো আপত্তি হচ্ছে না, বা আমরা বলছি না যে তারা এটা কেন করছেন। তারা রাজনৈতিক সিদ্ধান্ত যে কোনো পরিস্থিতিতে নিতে পারে, এবং তিনি একটি দলের নেতা হিসেবে তাদেরকে স্বাগত জানাতে পারেন অথবা নাও পারেন। সেটির সাথে আমাদের আসলে সম্পৃক্ততার কোনো জায়গা নেই। তো এই আলোচনা আসলে যদি বিএনপিকে বা সংশ্লিষ্ট সবাইকে ডিগ্রেড করার জন্য হয়, এবং আমি মনে করি সেটা সেই ধরনের উদ্দেশ্য থেকে করা হয়েছে, তাহলে চায়ের দোকানের চাচার অভ্যাসটা বাদ দিতে হবে। আচ্ছা, মানসুর আলম, আবার আসবো আপনার কাছে। সালাউদ্দিন সিফাত, আপনি কি স্পষ্ট করবেন যে আসিফ মাহমুদ সজীব ভাই আসলে কার কথা বলেছেন, নাকি আমরা একটা ধোঁয়াশার মধ্যেই থাকবো? আসলে কারা আসতে চায় এনসিপি? ধোঁয়াশা স্পষ্ট করার কিছু নেই। অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বাভাবিকভাবে এনসিপির যেহেতু দেশ জুড়ে একটা জোয়ার উঠেছে, যে অনেকে নতুন করে যুক্ত হচ্ছে তৃণমূলে, এছাড়াও সেন্ট্রালে, তো ফলে অনেকেই যোগ দিতে পারে, যোগাযোগ করতে পারে, সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে হোক, আবার তৃণমূলের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে হোক। তার উপর আপনার ধরেন বিএনপি থেকে যেহেতু ইসাক সরকারের মতো একজন তাদের যে তৃণমূলের একজন একনিষ্ঠ নেতা, তিনি যেহেতু যুক্ত হয়েছেন, বা আবার বাংলাদেশ থেকে যারা তরুণ নেতৃত্ব তারা যুক্ত হয়েছেন, তো ফলে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েশনের সময় দিয়েছিলেন এতদিন, কিন্তু তার মনে হয়েছে জুলাইয়ের পরে যে তারা অভ্যুত্থানে যে একটা পার্টি, কোন বড় নেতাদের সন্তানেরা এনসিপি সেটা তো আপনাকে বললাম। সেই বিষয়টা তো আমার এখানে আপনাকে আমি ডিসক্লোজ করার তো ইস্যু না। আসলে এই প্রশ্ন কিন্তু চলেই আসে যখন এই ধরনের একটা ক্লেম করা হয় যে বিএনপির বড় বড় নেতা সন্তানরা আসছেন, এটা স্পষ্টতা রাখা উচিত না। এখানে কি কেন আমরা স্পষ্ট রাখতে হবে? ধরুন আমি একটা রাজনৈতিক দলের সাথে কেউ যুক্ত হইতে চায়, কথা বলতে চায়, সে তো তার অ্যানোনিমিটি রক্ষা করে কথা বলবে। এখন আমি কি ধরেন, আপনারা তো আচ্ছা, আপনি তো আপনার সময় বলছেন, আমাকে আমারটা বলতে দেন, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করি নাই। আমি পাবলিকলি আমাদের বলার রাইটস আছে, আপনি কি আমার পাবলিকলি বলার অধিকার ছিন্ন করবেন? আমি বলতে পারি, আমি আমার বলতে পারি না, আমার পাবলিক বলার স্বাধীনতা নাই নাকি? তাহলে কেন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে সমস্যা কি? আমি যদি আমার সাথে যদি কেউ যোগাযোগ করে বিএনপির যে ভাই আমি যুক্ত হইতে চাই, কথাবার্তা বলে, ইন্টারনাল ডিসকাশন করে, সিরিয়াসলি নিতে হবে না আমি ইন্টারনাল ডিসকাশন করতে পারি, সে সিরিয়াস আলাপ দিতেই পারে, এটা আবার আমাকে পাবলিকলি বলতে হবে, স্পষ্ট করতে হবে, পাবলিকলি বলা যাবে না।
আমি সংবাদ এইটাই তো সম্মেলনে বসে বলে না। ইন্টারনাল ডিসকাশনকে আমি এখানে এসে কথা বলবো নাকি? ইন্টারনাল ডিসকাশনকে আমি এখানে এসে বলবো নাকি যে হ্যাঁ আমার সাথে এই আলাপ করছে, অমুক বলছে আমি এই পদে আসবো, তমুক বলছে কথা- এটা তো ইটস নট পলিটিক্যাল নর্মস, সিম্পল পলিটিক্যাল নর্মস না এটা। আমি কেন এটা আপনার সামনে আমি বলবো? আপনারা সাংবাদিকরা অনেক সময় কথা বলেন, তা আপনারা কি এটা লিখে দেন নাকি? যেমন অনেক সময় তো আপনারা লিখেন যে অ্যানোনিমিটি স্বার্থে তিনি এটা বলেন না, এইভাবে বলছেন। তো এটা তো সিম্পল মানে বেসিক পলিটিক্যাল নর্মস। অনেকেই অনেকের সাথে যুক্ত হয়। ধরেন আপনার রাশেদ খান যখন বিএনপির সাথে যুক্ত হয়েছে, সে তো নিশ্চয়ই একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, ডায়লগের মধ্যে দিয়ে গেছে। এখন সে কি প্রতিদিন গিয়ে বলবে নাকি, বা বিএনপি নেতারা কি বলবে নাকি হ্যাঁ রাশেদ খান যুক্ত হচ্ছে, কালকে আমার সাথে কথা বলছে? এটা তো বেসিক পলিটিক্যাল নর্মস না। আমি এটা বুঝতে পারছি না যে কেন আপনাকে এই জিনিসটা আমাকে একদম স্পেসিফাই করে বলতে হবে, অমুক নেতার অমুক ছেলে আমার সাথে এত তারিখে এইটা বলছে, এখানে যুক্ত হবে। এটা তো বেসিক নর্মস না। যে যার মতো এখানে অনেকে, যেহেতু একটা জোয়ার আসছে, পার্থক্য আছে, এখানে বিএনপি নেতারা বলে আই নাই। ডিডন্ট ইন্টারাপ্ট ওয়েন ইউ টক, ঠিক আছে? তো এখন স্বাভাবিকভাবেই অনেকেই যুক্ত হইতে পারে, কথা বলতে পারে, এটা স্বাভাবিক। আমাদের মানে আমাদের যে গেটটা আছে এটা সবার জন্য ওপেন, যে কেউ যুক্ত হইতে পারে, যুক্ত হচ্ছে। তো ফলে এখানে আমার গায়ে আলাদা করে বলতে হবে না, আমার সাথে একটা কমন ডায়লগ থাকতে পারে পলিটিক্যাল। আমরা তো ধরেন ছাত্র দলের বা বিএনপির অনেক নেতৃবৃন্দের সাথে আমাদের কথা অফ দ্য, ধরেন আপনার এখানে তো ব্রেক নাই, ব্রেকের সময় তো আমাদের দেখা যায় সমালোচক যে তার সাথে আমাদের কথাবার্তা হয়। দেখা যায় যে বিএনপি যিনি সংসদ সদস্য আছেন বা বিএনপি যিনি নেতা আছেন, তিনি হয়তো এমন কথাও বলেন যেটা হয়তো তার দলের পলিসির বাইরে যায়। এখন আমি কি তাকে তার এই কথাটাকে সাথে সাথে পরবর্তী যখন ওপেনে আসবো সালাদ আমি কোট করে দিব? বুঝতে পেরেছি। সেইটা তো বেসিক পলিটিক্যাল নর্মস মানসুর না। আলম, আমরা এই কিছু ধরনের যোগ করতে পলিটিক্যাল নর্মস চাচ্ছিলেন পালন আপনি, করি না। বলুন। আপনি বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন এই কথার সাথে। না না, আমি যুক্ত করতে চাচ্ছিলাম বলতে বারবার বেসিক পলিটিক্যাল নর্মস বুঝাচ্ছেন উনি। তো বেসিক পলিটিক্যাল নর্মস কি বলে যে আমি পাবলিকলি সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে আরে অমুক দল থেকে আমার কাছে লোকজন চলে আসবে, এই ধরনের ফাপড় দেওয়া? তো এই নর্মস শেখানোর আগে তো ওনার নেতাদেরকে আগে নর্মস শেখানো দরকার, সেটি আগে শেখানো উনি। জি। আচ্ছা, ডক্টর সাজিদুল হক রুবেল, এই যে বিএনপির তরুণ এমপি, তরুণদের এমপি নির্বাচিত করছে, বিএনপি নেতাদের সন্তানরা দলে আকৃষ্ট করতে পারছেন না এমন অভিযোগ আসছে, এটির আসলে কারণ কি? আসলেই কি আদর্শিক কোনো কারণ, না স্বার্থের কারণে বিএনপি তাদের সন্তানদেরকে নিজের দলে রাখতে পারছে না, এমনটি মনে করেন, নাকি আসলে এটা একটা প্রোপাগান্ডা? প্রথম কথা বিষয় হচ্ছে আমি সেরকম এক সন্তান, ঠিক আছে, বিএনপি পরিবারে জন্ম নেওয়া, এবং আমার বাবার যে পেশা সেই পেশায় সে শীর্ষ বিএনপি নেতা ছিল আর কি। আমি তো ছোট থেকে ছাত্র ইউনিয়ন করেছি, কমিউনিস্ট পার্টি করেছি, পরিবারের সেটা ভেঙে, সেই অগল ভেঙে আমি বেরিয়ে আসছি আর কি। তো এখনকার প্রজন্মের অনেকে ভাঙতে পারে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেটা ভেঙে এনসিপিতে যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আসলে মানে নর্মসের মধ্যে, পলিটিক্যাল নর্মসের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যখন একটা হলো রেসপন্সিবিলিটি। জি। একজন রেসপন্সিবল লিডার যখন একটা প্রেস মিট করে, ঠিক আছে, তখন তিনি যেই কথাগুলো বলবেন সেই কথাগুলোর মধ্যে কিন্তু হচ্ছে সেটা হচ্ছে মোটামুটি এমনভাবেই কথাগুলো বলবেন যে যেই কথাগুলোতে তিনি ইচ্ছা করলে কোনো সাংবাদিক প্রশ্ন করলে সেটার ক্ষেত্রে তিনি স্বচ্ছতা দেখাতে পারেন। আর এটা হচ্ছে একরকম মানে মনস্তাত্ত্বিক আক্রমণ। আসলে হয়তো কিছুই হয় নাই, কিন্তু এইখানে কিন্তু এরকম হচ্ছে, বাজারে কিন্তু লবণ পাওয়া যাচ্ছে না, সবাই ভয় পায় লবণ কিনতে চলে যাবে আর কি। এই সব এনসিপিতে যোগ দিচ্ছে, হ্যাঁ, সবাই দৌড়াদৌড়ি করে এনসিপিতে যোগ দিচ্ছে। তো সেটা এরকম ঘটতে পারে। তবে একটা সময় ছিল একটা সময় ছিল সত্যি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর একটা সময় ছিল, দীর্ঘ সময় একটা ছিল, যখন বাংলাদেশের হচ্ছে তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা বিষয় ছিল যে নতুন একটি রাজনৈতিক দল হবে, যে পুরনো বন্দোবস্ত ভেঙে নতুন একটি বন্দোবস্ত নিয়ে অগ্রসর হবে। সেই রাজনৈতিক দলটি হতে পারে নাই এনসিপি। সেই পুরনো মানে বোতলেই, নতুন বোতলেই সেই পুরনো তরল পদার্থ ভরে নিয়েছে আর কি, ঠিক আছে। যার কারণে তাকে এখন 11 দলীয় জোট দেখি, তাকে এখন দেখি সে ওই যে সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের সাথে গাঁটছাড়া বেঁধে তাদের সাথে ইলেকশন করতে হয় তাকে। ফলে হচ্ছে আমরা সেই নতুন বন্দোবস্ত পাই নাই। সেই নতুন বন্দোবস্ত যখন হচ্ছে করার একটা বাস্তবতার সম্ভাবনা দেখেছিলাম আমরা, তখন হচ্ছে সত্যি তারুণ্যের একটা উচ্ছ্বাস ছিল, তারুণ্যের একটা ঝোঁক ছিল একটি নতুন নয়া রাজনৈতিক দল করবার ক্ষেত্রে, কিন্তু সেটা এখন নাই। আর একটি বিষয় হচ্ছে, আপনি আমার যদি প্রশ্নটা আমার দিকে দেন নাই, প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টেড, যে ছাত্রলীগের কেউ যোগ দিচ্ছে ছাত্র দলে। এখন ছাত্রলীগের ছেলেরা তো শিবিরে যোগ দিয়েছে, তবে তার আগে একটা ট্যাগ নিয়েছে, আগে আমরা গুপ্ত ছিলাম, এখন আমরা প্রকাশ্য শিবির করব। হ্যাঁ, আমরা আসলে লীগ ছিলাম না, আমরা আসলে শিবির ছিলাম আর কি। তো সেরকম তো একটা সুযোগ আছেই ছাত্রলীগের যে কেউ হচ্ছে এরকম বলতে, যে আমি ভাই বিপদ আপদে পড়ে
শিবির করছি, আসলে আমি দল, বিপদ আপদে পড়ে আমি শিবির করছি, আমি লীগ করছি, এখন আমি হচ্ছে শিবির করব, এরকম কথাবার্তা বলার সুযোগ আছে। কিন্তু তারপর সব কিছু বাদ দেন, ওনাদের দুজন কিন্তু একটা জায়গায় খুবই একমত যে যারা ফৌজদারি মামলায় অভিযুক্ত না বা যারা সেই ধরনের কোনো অপরাধ করে নাই এমন লোকজন তো হচ্ছে তার একটা রাজনৈতিক উপলব্ধি থেকে সে মনে করতে পারে আমার ছাত্র দল করতে ইচ্ছে করছে বা ছাত্র ইউনিয়ন করতে ইচ্ছে করছে, সে তো ছাত্রলীগ ছাড়তেই পারে এবং তাকে ছাত্রলীগ ছাত্র দলও তাকে গ্রহণ করতে পারে, তাকে ছাত্র ফ্রন্ট বা ইউনিয়নও তাকে গ্রহণ করতে পারে। আমি এই ক্ষেত্রে কোনো নৈতিক সমস্যা দেখি না। এবং এনসিপি কিন্তু থেকেও এইখানে নাহিদ আমরা ইসলাম আসলে এই এমনটাই প্রশ্নটা কেন বলেছেন যে তুলছি, কেউ আমরা যুক্ত এখন হতে এই পারে। প্রশ্নটা কেন তুলছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন বাংলাদেশে এখনো 20% বা 30% জনগণ হচ্ছে গিয়ে সেই নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতি তাদের একটা সমর্থন আছে। এই মানুষগুলো কি আমরা বাংলাদেশ থেকে বলে দিব যে তোমরা বাংলাদেশ থাকবা, খাবা, পড়বা, কিন্তু রাজনীতি করবা না, ইভেন কি তোমরা রাজনীতি বদলায়ও রাজনীতি করবা না, এরকম কি আমরা বলতে পারি? তাদের কি অধিকার নাই? তারা রাজনীতি করতে পারে, তারা রাজনীতির কথা বলতে পারে। সেই বিষয়টা হচ্ছে কি আমাদের কাছে খুব স্পষ্ট করা দরকার। আর একটা কথা হচ্ছে যে আপনি যে বললেন যে ছাত্র রাজনীতিতে নানা রকম কলুষতার জায়গাগুলো দেখা যাচ্ছে, এটা দেখা যাওয়ার কারণ কি হচ্ছে, ওই পুরনো একটা বন্দোবস্ত, অনেকগুলোই বন্দোবস্ত সবগুলোই রয়ে গেছেন মোটামুটি, এর মধ্যে একটা বন্দোবস্ত আছে যেটা ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি এবং ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করে। এই প্রবণতাটার নাম হচ্ছে লেজুর বৃত্তি। লেজুর বৃত্তির যতদিন থাকবে ছাত্র রাজনীতিতে, ততদিন যারাই সরকারে যাবে, এনসিপি সরকারে যাক, তাদের হচ্ছে গিয়ে ছাত্ররাই তখন হচ্ছে গোলমাল তৈরি করবে আর কি। আমরা তো গোলমাল তৈরি হতে দেখছিলাম বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, নানান জায়গায় নানান ব্যাপার স্যাপার আমরা দেখেছি। ফলে এই জায়গা থেকে হচ্ছে ছাত্র রাজনীতির এই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসতে পারলাম না। ছাত্রলীগ কেন ছাত্রলীগ হয়েছে? ছাত্রলীগ কেন নিষিদ্ধ হইতে হইল? ছাত্রলীগ যদি হচ্ছে তার পুরনো গঠনতন্ত্রে থাকতো, আর যদি হচ্ছে তার নেত্রীকে তার দলের গঠনতান্ত্রিক প্রধান না করতো, তাহলে ছাত্রলীগ হতো, ছাত্রলীগ হইতো না, তার ছাত্রলীগকে নিষিদ্ধ হতো না। কিন্তু লেজুর ভিত্তির যে বিষয়টা থাকে যে রাষ্ট্র ক্ষমতায় একটা দল থাকবে আর তার ক্ষমতা দখলে রাখার হাতিয়ার হিসাবে ছাত্র সমাজকে ব্যবহার করবে বা ছাত্র সংগঠনকে ব্যবহার করবে, এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি থেকে হচ্ছে গিয়ে বেরো আসা দরকার ছিল। ঠিক আছে, আমার মনে হয় তরুণদের প্রথম যেটা করা দরকার ছিল, তার ছাত্র রাজনীতির মধ্যে তার একটা সংস্কার করা দরকার ছিল, কিন্তু সেটা না গিয়ে আমরা অনেক বড় বড় কাজ নিয়েছি, কাজ নিয়ে এখন শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কোনোটাই করা হলো না আর কি। আচ্ছা, ডক্টর সাজিদুল হক রুবেল, আবার আসবো। মানসুর আলম, ডাকসু নেতার আপত্তির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠে স্থাপন করা যায়নি হামের অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, এমন অভিযোগ উঠেছে। ঢাবি ভিসি অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম জানিয়েছেন যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে ঢাবির হামের অস্থায়ী ক্যাম্প না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই মাঠ না দেওয়ার বিষয়ে একমত ছিল। যে কারণেই হোক, এই ঘটনার দায় ডাকসু কিংবা প্রশাসন কেউই আসলে এড়াতে পারে কিনা? না, এটি আসলে যদি বিশ্ববিদ্যালয় সে সিদ্ধান্ত নিয়ে থাকে, এটি বিশ্ববিদ্যালয়ের দায়। কারণ এমন একটি দুর্যোগপূর্ণ সময়ে, একটি মহামারীতে যদি মন্ত্রণালয় বা প্রশাসন থেকে ঠিক করে থাকে যে একটি জায়গাকে তারা, একটি জায়গা বলতে একটি মাঠ, যে মাঠটি একটি মানবিক কাজে লাগবে, তো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মাঠকে ব্যবহার করা যাবে, তাহলে কিন্তু সেটি মন্ত্রণালয় করতে পারে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ের মধ্যকার একটি জায়গা, সেটি বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েই করতে হবে। সেই ক্ষেত্রে ডাকসু বা প্রশাসন যারাই বাধা দিয়ে থাকুক না কেন, এটি কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত একটা বাজে কাজ বলে আমি, একটা বাজে দৃষ্টান্ত স্থাপন বলে আমি মনে করব। কারণ আপনি জানেন যে আমাদের লোকালি যেসব স্কুল কলেজ স্থাপন করা হয়, সেসব স্কুল যখন 2 তলা বা 3 তলা বিল্ডিং করা হয়, তা সে সময় কিন্তু সেটিও মাথায় রাখা হয় যে বন্যার সময় এগুলো হবে আশ্রয় কেন্দ্র। তো প্রত্যেকটি জায়গা বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান বা যে কোনো জায়গা যদি সেটি মানুষের এবং মানবিক কাজে লাগে, সেটিকে ব্যবহার করতে হবে, সেটিকে ব্যবহার করতে দিতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যেটি আসলে বলা যায় বাংলাদেশের সৃষ্টি,
বাংলাদেশের সমস্ত বাংলাদেশের সুখ দুঃখের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সম্পর্ক থাকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই ধরনের একটি মানবিক আবেদনকে খারিজ করে দিতে পারে, এটি একটি বাজে তারপর দৃষ্টান্ত হয়ে থাকবে প্রশাসনের বলে কিছু মনে করার করি। ছিল কিনা, যদি আমরা ধরেও নিই যে ওই সময় হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি নিতে পারেনি, কিন্তু প্রশাসন সেক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের পারে? কর্তৃপক্ষ যদি না চায়, তাহলে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকার জোর করে কিছু চাপিয়ে দিতে পারে না। সেটি কখনোই ভালো কিছু হয় না এবং উচিত না, যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সে সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। সালাউদ্দিন সিফাত, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। বিশ্ববিদ্যালয়ের এই যে ক্যাম্প করতে না দেওয়ার সিদ্ধান্ত এবং এটি পিছিয়ে দেওয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি সেমভাবেই বলছি, উনি যেটা বলছে ওনার সাথে মোটামুটি আমি একমত। যেটা অবশ্যই যেহেতু একটা মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, ফলে এখানে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কিছু করার থাকে, যেই যে ফ্যাসিলিটিসগুলো তাদের দেওয়ার দরকার, সেগুলো অবশ্যই তাদের দেওয়া উচিত, প্রোভাইড করা উচিত। এখানে খেলাধুলা বা অন্য কোনো কিছুকে ইস্যু করা ঠিক না। কেন মুভিং অন, আপনার কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছেন যে লাইক এটা কি ফাফা বলি কিনা, বিএনপির বিভিন্ন নেতারা এখানে আসতেছেন, নেতাদের কর্মীরা, নেতাদের ছেলেরা তারা আসতেছেন, এটা কি কোনো ফাফা বলি কিনা। দেখেন, আমরা যখন বলছি যে বিএনপির একজন নেতা এখানে আসতেছেন, যোগাযোগ করতেছেন, তখনও এরকম অনেকে ভাবছে যে এগুলো হয়তো ফাফা বলি তুলি, এগুলো কিছুই হবে না। পরে ইসাক সরকার যোগ দিল, পরে আমরা আরও ডিসকাশন করলাম, আলাপ আলোচনা করলাম। বিভিন্ন লোকজন বললো যে হ্যাঁ আর কেউ যুক্ত হবে না, এত এই এনসিপিতে কে যুক্ত হচ্ছে, বাচ্চা কাচ্চাদের পার্টি। পরে বাংলাদেশ যারা করেছিল, যারা একসময় এনসিপি থেকে বেরিয়ে গিয়েছিল, তারা আবার এনসিপি না, তার নাগরিক কমিটি থাকতে বেরিয়ে গিয়েছিল, তারা আসলো। গতকাল দেখলাম যে চট্টগ্রামে একজন 70 বছর বয়সী বৃদ্ধা, তিনি নারী শক্তির প্রোগ্রামে চলে এসেছেন এবং তিনি বলছেন স্পষ্টভাবে, সাধারণত ক্যামেরাম্যানরা তো ক্যামেরা পার্সনরা জার্নালিস্টরা মাইক ধরে রাখে, বুম ধরে রাখে, যাতে একটা বেফাস মন্তব্য করে ফেলে, কিন্তু সেখানে দেখা গেছে এই 70 বয়সী বৃদ্ধা তিনি অত্যন্ত স্পষ্টতার সাথে বলছেন যে কেন তিনি এনসিপিতে আসছেন, কেন তিনি নারী শক্তির সাথে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আপনি দেখবেন যে এবি পার্টির একজন আইনজীবী, যিনি ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনে এবি পার্টিকে রিপ্রেজেন্ট করেছেন, ব্যারিস্টার সানি আব্দুল হক, তিনিও যুক্ত হয়েছেন। কন্টেন্ট ক্রিয়েটরদের কথা তো আমরা বললাম, শেরে বাংলায় কে ফজলুল হকের একজন বংশধর, তিনিও যুক্ত হয়েছেন। তো ফলে আসলে কোনটা ফাফা বুলি আর কোনটা বাস্তবতা, সত্য, বড় বড় নেতাদের সন্তানরা বিএনপিতে জায়গা করে নেবে, তো এখনই নিচ্ছে না কেন, সেটা আসলে চলে আসছে যে পরবর্তীতে নেবে। একটা রাজনৈতিক দলে যুক্ত হইতে হইলে তো আপনার এখানে অনেকগুলো ডিসকাশনস, আলাপ আলোচনা, আইডিওলজিক্যাল আপনার আদান প্রদান, কথাবার্তা বলা, ডায়লগটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অনেক কিছুর প্রয়োজন আছে। তো ফলে এটা সময় লাগতেই পারে। আর খুব স্বাভাবিকভাবে স্থায়ী কমিটির সদস্যদের যারা সন্তানরা আছেন, তারা বাপের দোয়া ক্রিকেট বোর্ডে যাওয়ার চেয়ে এনসিপিতে আসা সম্মানজনক এবং মর্যাদাকর, কারণ এখানে শেষে তার নিজের রাজনীতিটা করতে পারবে। ওই বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে তার রাজনীতি হবে না, বাপের দোয়া ক্রিকেট বোর্ডে গিয়ে বাপের যে নাম, সেই নামে তাদেরকে চলতে হবে। আপনারা এনসিপি নিয়ে বলছেন অনেক কথা, যে এনসিপিতে নাকিবুর রহমান যোগ দিচ্ছেন, অমুক যোগ দিচ্ছেন, কিন্তু এনসিপির একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনারা কেউ হাইলাইট করলেন না এবং বলেন নাই, সেটা হচ্ছে এনসিপিতে এই প্রথম দলিত হরিজনদেরকে নিয়ে, বাংলাদেশে যারা দলিত বা নিম্নবর্গে হিন্দু বলা হয় যাদেরকে, তফসিলি হিন্দু বলা হয় যাদেরকে, সেই দলিত হরিজনদের নিয়ে আলাদা একটা অ্যালায়েন্স গঠন করা হয়েছে, একটা আলাদা সংগঠন গঠন করা হয়েছে, জনজোট করে। তো ফলে এই বিষয়টা তো আপনার সামনে আনছেন না। মানে এই যে মানুষজন যে যুক্ত হচ্ছে, এটা তো শুধুমাত্র যে আপনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হচ্ছে তা না। এখানে যারা সমাজে, যাদেরকে একদম ব্রাত্য করে রাখা হয়েছে, যাদের সাথে কোনো কানেকশন, যাদেরকে কোনো রাজনৈতিকভাবে কখনো রাজনৈতিক পরিসরে হাজির হতে দেখা যায়নি, তারা রাজনৈতিক পরিসরে হাজির হচ্ছে, এই জিনিসটা কিন্তু আসে নাই। তো ফলে এই যে আমাদের এনসিপির যে পরিসরটা বাড়ছে, এখানে শুধুমাত্র রাজনৈতিক না, যারা সমাজের, যাদেরকে নিচু করে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যারা আপনি যেহেতু বলছেন যে এনসিপিতে আরো মানুষ জায়গা থেকে করে নিচ্ছে, অন্যান্য দল থেকে এসে যুক্ত হচ্ছে, আমি একটা খবর জানাতে চাই। রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা 35 নেতাকর্মী সহ প্রায় 2 শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি গণসংহতি আন্দোলনে যোগদান করেছেন। এখন এমন তরুণদের এক নেতৃত্ব ছেড়ে আসলে এই যে নেতাকর্মীরা চলে গেলেন 2 শতাধিক, তারা আসলে কি কারণে, কি ভরসা, কোন ভরসাটা তাদের ভেঙে গেল? তারা যদি কোনো ইয়া দিয়ে থাকেন, এক্সপ্লেনেশন দিয়ে থাকেন, বা তারা যদি তাদের কেন পদত্যাগ করেছেন সেটা কারণ দিকেন, সেটা আপনি বিবৃত করতে পারেন এবং আমরাও ওয়েলকাম জানাই। কেউ যদি মনে করে যে তার কাছে এই পার্টিটা যোগ্য পার্টি মনে হচ্ছে না, তার যদি মনে হয় যে গণসংহতিতে এখন যুক্ত হওয়া উচিত, জীবনে যে পার্টিতে তারা যুক্ত হয় না, এখন তার যদি মনে হয় যে নতুন করে গণসংহতিতে যুক্ত হওয়া উচিত, যেহেতু গণসংহতি এখন সরকারের পার্ট, তাদের যদি মনে হয় তারা যাইতেই পারে, ওয়েলকাম, আমাদের এটা নিয়ে কোনো ইস্যুজ নাই। ভাই বলেছেন যে
কিছুক্ষণ আগে বললেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তাদের 30% বা 20% সমর্থন আছে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। দেখেন, একটা জিনিস হচ্ছে আপনি নাজি পার্টির বা নাজি বা ফ্যাসিজমের যে আদর্শ সেটাকে প্রমোট করছেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রাজনীতি করতে কারো কোনো বাধা নেই, কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ছাত্রলীগের রাজনীতি করবো, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এটা যদি আপনি বলেন তাহলে অবশ্যই উই হ্যাভ এ সে। হ্যাঁ, So সালাউদ্দিন that's a সিফাত, different discussion. ওই যে যারা চলে গিয়েছিলেন তাদের আসলে বিচ্ছিন্নতাবাদী বলে একটা গালি দেওয়া হয়, যে কনসেপ্ট থেকে তারা বের হয়ে আসবেন এমন আশা করেছেন, এমন একটা কিছু ছিল। এখন আমার প্রশ্নটা আসলে আপনার কাছে অন্য জায়গায়, যে এই যে তরুণদের নেতৃত্ব, বিএনপি থেকে অনেকে বেরিয়ে আসতেছে, আমি বুঝলাম পুরনো দল, অনেক অভিযোগ থাকতে পারে, অনেক জটিলতা থাকতে পারে, নতুন দলে আপনাদের এমন কি হতাশার আপনারা দেখিয়েছেন যে যে কারণে হতে এতগুলো পারে নেতা এখানে চলে গেল? রাজনৈতিকভাবে কারো যদি মনে হয় যে তার এই পার্টিতে তার হয়তো যে আশা আকাঙ্ক্ষায় যুক্ত হয়েছে, তার হয়তো এই পার্টি সেই আশা আকাঙ্ক্ষা হয়তো পূরণ করতে পারছে না, সে বের হইতে পারে। এটা ভেরি ইউজুয়াল, রাজনৈতিক দলগুলোতে এটা হয়। বিএনপি থেকেও অনেকে পদত্যাগ করে, আবার নতুন পার্টি, যেমন গণ অধিকার পরিষদ একসময় খুবই সম্ভাবনাময় দল ছিল, সেই জায়গায় গণ অধিকার পরিষদ 2 ভাগে বিভক্ত হয়ে গেছিল, সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের একজন গিয়ে বিএনপিতে যুক্ত হয়েছে, রাশেদ খান গিয়ে বিএনপিতে যুক্ত হয়েছে, নির্বাচনও করছে, হেরে গেছে, ঠিক আছে। তো এটা ইটস ভেরি ইউজুয়াল ফর এনি পলিটিক্যাল পার্টি। বাট আমরা বলছি যে আমরা কাদেরকে যুক্ত করছি, কাদের সাথে আমাদের ইতিপূর্বেও আমাদের দল থেকে অনেকে পদত্যাগ করে চলে গিয়েছিল, পরবর্তী তারা আবার আমাদের পার্টিতে এসেছে। সো ইটস ভেরি ইউজুয়াল আমাদের জন্য। এবং আমাদের এই যে পার্টিটা, এখানে শুধুমাত্র যে রাজনৈতিক, আমি বারবার বলছি যে আমাদের শুধুমাত্র যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হচ্ছেন ব্যাপারটা তা না। এখানে যাদেরকে এখন পর্যন্ত কেউ রিপ্রেজেন্ট করে নাই বাংলাদেশে, যারা আন্ডার রিপ্রেজেন্টেড ছিল, পলিটিক্যালি রিপ্রেজেন্ট করে নাই বাংলাদেশকে, তারা পর্যন্ত আমাদের সাথে যুক্ত হচ্ছে। এবং সেই বিষয়টা আপনাদের কিন্তু আসছে না আর কি, আপনাদের মিডিয়া ডিসকাশনে, আলাপ আলোচনায়, জনপরিসরে। এটা কেন আমি জানি না, এটাকে আমাদের প্রতি আপনাদের বিরাগ ভাজন মনোভাব কিনা সেটাও আমরা হয়তো তাই না, পর্যবেক্ষণ সবই করতে আসছে। হবে। জি। আপনারা শুধু এই যে চলে যাওয়ার বিষয়টি আপনারা যেমন ব্যাখ্যা করলেন না, ওরকমই কিছু কিছু বিষয় আমাদের কাছ থেকে চলে যায়। এনিওয়ে, ডক্টর সাজিদুল হক রুবেল, একই প্রসঙ্গে আপনার কাছেও আসছি, যে এই যে নতুন দল থেকে চলে যাওয়াটা, এটা আপনি কিভাবে দেখছেন, যে তরুণরা নতুন একটি দলে যোগ দিয়ে তারা আবারও কোনো অন্য জায়গায় কি নতুন কোনো সুযোগের সন্ধানে চলে যাচ্ছে, নাকি আসলে এই নতুন দলটি তাদেরকে আকৃষ্ট করতে পারেনি? এটা আপনার ধ্যান ধারণা শুনতে চাই। দেখুন, এখানে একটা বিষয়, যে কারণে মানুষ এনসিপিতে যোগ দেবে, সেই কারণে মানুষ আবার এনসিপি ছেড়েও দেবে, ঠিক আছে? অর্থাৎ তার একটা স্বপ্নের জায়গা আছে, সেই স্বপ্নের জায়গাটা পূরণ করবার জন্য সে কখনো মনে করতে পারে এনসিপি তার স্বপ্নটা পূরণ করবে, কখন দেখবেন না এনসিপি না কোনো একটা বাম ঘরানার রাজনৈতিক দল আসলে তার সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে পারে, সেক্ষেত্রে সে একটা বামপন্থী দলের দিকে চলে যেতে পারে। এখন সে কি কারণে এনসিপিতে যোগ দিছিল সেটাই দেখার বিষয়। সে মনে করেছিল কি যে এনসিপি আগামীতে ক্ষমতায় আসবে, তখন হালুয়া রুটির ভাগাভাগি পাবো, দেখলো যে এনসিপিতে ক্ষমতা আসতে পারে নাই, ফলে দেখা গেলো যে ওর একটা মন্ত্রী আছে, ওর পার্টিতে যোগ দিয়ে আর কি, ব্যাপারটা এরকম হতে পারে। কিন্তু তাদের সাথে নাই আমার পরিচয়, হ্যাঁ, তাদের পুরো পরিপ্রেক্ষিতে যেহেতু আমি জানি না, ফলে আমার খুব বেশি এই বিষয়ে কথাবার্তা বলা আমার দায়িত্বশীল হবে না। আসলে আমরা অনেক কথাবার্তা বলি, অনেক সময় সেটা অনেক সময় ভুল করে বলি, আবার অনেক সময় মিথ্যাচার করি। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের সিফাত একটা কথা, আমার কথাটা বুঝতে পারে নাই, যে ছাত্রলীগের পরিবারের একটি ছেলে যদি তার রাজনৈতিক উপলব্ধি থেকে ছাত্র দলে যুক্ত হয় কিংবা এনসিপিতে যুক্ত হয়, তাহলে এটাকে অনৈতিক হবে কিনা? সেটা অনৈতিক হবে না, তার তো একটা অধিকার আছে, সে এনসিপি করতে পারে, তার একটা দেশপ্রেমের একটা অধিকার আছে, সে দেশপ্রেমটা সে ছাত্র ইউনিয়ন করে করতে পারে, ছাত্র দল করে করতে পারে, তার কোনো প্রবলেম না। সেটার সাথে খুবই অমূলকভাবে, হ্যাঁ, আমার নাজি জিনিসটা বুঝতে হবে, আমার ফ্যাসিজম জিনিসটা বলতে হবে, খালি একটা শব্দ উচ্চারণ করতে হবে, প্রতিটা শব্দের সাথে একটা ঐতিহাসিকতা রয়েছে। এই ঐতিহাসিকতা না করে শব্দকে দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যবহার করা, এটা কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র ভুল না, অনেক সময় এটা অন্যায়ের খাতায় পড়ে যেতে পারে আর কি। সবকিছুকে ফ্যাসিজম ডাকা, হ্যাঁ, সবকিছুতে ফ্যাসিজম। হোয়াট ইজ ফ্যাসিজম? ফ্যাসিজম বুঝতে হবে, এটাই ফ্যাসিজম। এইটাই ফ্যাসিজম যে আপনি আর হলো যে কোনো একটা বিষয়ের বিরুদ্ধে এক ধরনের হচ্ছে গিয়ে মানে দ্রুতগতিতে একটা মন্তব্য তৈরি করছেন, দ্রুতগতিতে তাকে একটা হত্যাযোগ্য রূপান্তরিত করছেন, দ্রুতগতিতে তাকে একটা ঘৃণাযোগ্য জায়গায় পরিণত করতেছেন আপনি। এবং এই জায়গায় তো ইতিহাসের অনেকগুলো বাঁক আছে, বাঁক দেখে দেখে বুঝতে হবে। এই পৃথিবীতে সত্যি সত্যি নিউ ফ্যাসিজম আসতেছে, সেই নিউ ফ্যাসিজম আসলে কোন জিনিস সেটাও আপনাকে বুঝতে হবে। আচ্ছা, 24-এর গণঅভ্যুত্থানে এই শব্দগুলোই তো মানুষকে বেশি আকৃষ্ট করেছিল, এটি আসলে কি কারণে, সময়টার কারণে এরকম হয়েছিল কি? দেখুন, 24-এর গণ অভ্যুত্থান কোটা নিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে? ফ্যাসিবাদ বিরোধী কোটা আন্দোলন না, বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু হয়েছিল। এখানে মূল একটি স্লোগান ছিল বৈষম্যের বিরোধী মানে বিরোধিতা, বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্ন, একটা নতুন রাজনৈতিক স্বপ্ন,
একটা আমরা যেই ধরনের মানে বাংলাদেশের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে গণতন্ত্রহীনতার মধ্যে অভ্যস্ত হয়ে গেছিলাম, যে কর্তৃত্ববাদের মধ্যে অভ্যস্ত হয়ে গেছিলাম, যে স্বৈরতন্ত্রের মধ্যে অভ্যস্ত হয়েছে, যে খুন গুমের মধ্য দিয়ে আমরা এবং বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, সেই জায়গাটা অবসম্ভাবী ছিল। সেই জন্য এটা গণবিস্ফোরণ ছিল। সেই সময় কিন্তু এই স্লোগানগুলো নিয়ে আসা হয় নাই। সেই সময় বলেন নাই তারা যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলবার জন্য আসুন আমরা গিয়ে গণ অভ্যুত্থান করি, বলে নাই। তখনও ফ্যাসিবাদ শব্দ বলে নাই। তখন উল্টো কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদী স্লোগান ব্যবহার করা হয়েছে, যে অমুকের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এবং স্লোগান দাতারকে, তার নামও আপনারা নিশ্চয়ই জানেন, সেই ভিডিও সবাই দেখেছেন। ফ্যাসিবাদের চর্চা ওখানে করার চেষ্টা করা হয়েছিল ওই সময়, যদি এটাকে আপনি আদতে ফ্যাসিবাদ বলতে পারেন। কারণ ফ্যাসিবাদ হওয়াটাও একটা যোগ্যতা সম্পন্ন। আমার মতে আওয়ামী লীগ সেই যোগ্যতা সম্পন্ন কোনো রাজনৈতিক দলও না, সে সিম্পলি একটা অলিগার্কিক গ্রুপে রূপান্তরিত হয়েছিল, যার মধ্যে রাজনৈতিক চর্চাই ছিল না। ফ্যাসিবাদীরা অনেক বড় দেশপ্রেমিক হয়, নাজিরা অনেক বড় দেশপ্রেমিক, ঠিক আছে? তারা দেশের জন্য জান প্রাণ করে ফেলেন, দেশের স্বার্থের কাছে তারা কোনোদিন মাথা বো করে না। অরিজিনাল নাজি বা অরিজিনাল ফ্যাসিস্ট এরা হচ্ছে এক ধরনের কি মানে পলিটিক্সের নামে এক ধরনের কি বলা যায়, অলিগার্কিক কায়কারবার তারা করেছে। জি, মানসুর আলম, এই যে হাম নিয়ে স্মরণকালের এমন বিপর্যয়কর পরিস্থিতি, এমন পরিস্থিতিতে বাংলাদেশ আগে কখনো পড়েনি, যেটা নিয়ে কিছুক্ষণ আগেও আলাপ হচ্ছিল। বর্তমান সরকার আসলে এই যে বিগত ২ সরকারকে দায় দিয়ে নিজেদের কাঁধে দোষ রাখছে না, এটি আসলে কেন? প্রত্যেকটি বিষয়তে আগে আসলে আগের সরকার এটি করেনি এমন বিষয়গুলো আসছে, কিন্তু নিজের সরকার, এখনকার সরকার, নির্বাচিত সরকার কেন এই দায় এড়িয়ে যেতে চাচ্ছে? দেখুন, এখন বিগত একটি ১৭ বছর এবং আরেকটি ১.৫ বছর, ২ সরকারের দায় যদি আপনি জাস্ট ৩ মাস বয়সে একটি সরকারকে দিতে চান, সেটি আসলে আমার মনে হয় যে দায় না নেওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দায় এড়ানোর যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে কম আসছে। সাধারণত ছোট জায়গা থেকে সে কথাগুলো বেশি হচ্ছে, যে দায়গুলো, সমস্যা যখন সামনে আসে সেটিকে আপনার ফেস করতে হবে। সেটির জন্য বিএনপি সবসময় প্রস্তুত এবং সেই তার প্রেক্ষিতে কিন্তু কাজ করে যাওয়া হচ্ছে। কিন্তু হামের মতো একটি ব্যাধি, এটা তো জ্বর না যে একটা রোগ হলো, আপনাকে প্যারাসিটামল খাওয়া হলো, হয়তো একটা কমবে। এটা একটা রোগ যেটি টিকা না নেওয়ার ফলে হয়েছে। তার মানে হচ্ছে সুস্পষ্টভাবে আগে যারা টিকা আনেনি, আগে যারা টিকার বন্দোবস্ত করেনি, তাদের জন্য এই রোগটা তৈরি হয়েছে। সেটার মধ্যে আমি পড়েছি, সেটাকে আমি হ্যান্ডেল করছি, সেটাকে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটি সর্বোপরি সমস্ত প্রশাসন মিলে কাজ করছে। এটি থামানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে এই যে ব্যবস্থাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু সেগুলো নিয়ে কাজ করছে। এই যে আপনি কিছুক্ষণ আগে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠটি নিয়ে বলে, তো এগুলো কিন্তু পদক্ষেপেরই অংশ। মানে এগুলো আস্তে আস্তে করে পদক্ষেপগুলো মানে চোখে ভাসছে। এবং বেশিরভাগ সময়ে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যখন শিশুরা মারা যাচ্ছে, সেখানে কিন্তু তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার কাজ চলছে। এবং আরেকটা জিনিস আমি যেটা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে শিশু পরিবার যেগুলো আছে সারা দেশে, সরকারি শিশু পরিবার, এগুলোতে কিন্তু একটা ভালোভাবে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা আছে এবং সেভাবে কাজ চলছে। আপনারা খোঁজ নিচ্ছেন কিনা জানি না। তো যেসব জায়গায় শিশুরা আক্রান্ত বেশি হচ্ছে, সেসব জায়গায় একেবারে শেষ পর্যায়ে ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে চিহ্নিত করার জন্য কাজ চলছে। তো আপনি মূলত যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে যে এই সরকার দায় নিচ্ছে না। সরকারের অলরেডি কিন্তু সমস্যাটি সরকারের ঘাড়ে, সরকার অটোমেটিক্যালি সেই দায়টা নিয়ে নিচ্ছে। কারণ যেহেতু দেশের মানুষ সরকারকে নির্বাচিত করেছে, সরকারের এই দায়, সরকারকে অবশ্যই সে সমস্যা কাঁধে নিতে হবে। কিন্তু আগে যেই কাজ আমার নেগলিজেন্সের ফলে ঘটেনি, যে সেই সরকারের নেগলিজেন্সে কিন্তু ঘটনাটি ঘটেনি, তো সেটা তো তাকে উল্লেখ কোথাও না কোথাও করতেই হবে। ধন্যবাদ মানসুরা আলম, সালাউদ্দিন সিফাত এবং ডক্টর সাজিদুল হক রুবেল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে কড়া আলাপে আসার জন্য। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি আজকে কড়া আলাপ।